আসসালামু আলাইকুম, আমি ডক্টর এস এম ইমতিয়াজুর রহমান। স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লিঙ্গের উত্থানজনিত সমস্যার কারণ এবং সমাধান। আর আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন কাজল। কাজ করছেন সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ইউরোলজি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। ডাক্তার নাসির উদ্দিন কাজল, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ব্যস্ততার মাঝেও আপনি আজকে এই ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে। আপনার ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। এই জন্য আপনাকে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকের অনুষ্ঠানের বিষয় লিঙ্গের উত্থানজনিত সমস্যা, সমাধান এবং তার প্রতিকার। এই বিষয় নিয়ে কথা বলবো আমরা আমাদের আজকের অতিথির সাথে। এ ব্যাপারে যদি আপনাদের জানার কোনো কিছু থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। পুরুষের যৌন যে ক্ষমতাগুলো আছে তার মধ্যে অন্যতম ক্ষমতা হচ্ছে ইরেকশন। এই ইরেকটাইল ডিসফাংশনের কারণে অনেক ধরনের প্রবলেমে তারা সাফার করে থাকে। আজকে আমরা এই কথাগুলোই শুনবো, কি কারণে এগুলো হয়ে থাকে, এগুলোর চিকিৎসাগুলো কি কি, অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলো কি কি এসেছে, সে ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করবেন। প্রথমে আমি জানতে চাইবো ডক্টর কাজল, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত এই শব্দগুলো যে আমাদের মধ্যে চর্চা হচ্ছে, মেডিকেল সায়েন্স আসলে এই শব্দের অর্থগুলো কি, সে ব্যাপারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ ইমতিয়াজ। ইরেকটাইল ডিসফাংশন মানে অনেকে অনেক কিছুই মনে করে, বাট মেইন যে জিনিসটা বোঝায় তার পেনিস, আই মিন লিঙ্গটা যদি ঠিকমতো ফার্ম, আই মিন শক্ত না হয়, এবং শক্ত হলেই হবে না, সেটা সাস্টেইন করতে হবে এবং তার লিঙ্গটা শক্ত হতে হবে এবং এটা মেনটেইন হতে হবে, যার ফলে সে যেন একটা স্যাটিসফ্যাক্টরি সাকসেসফুল পেনিট্রেশন ইন দ্য ফিমেল জেনিটাল অর্গানে করতে পারে। যখন এটা হবে না, অর্থাৎ ঠিক মতো শক্ত হবে না, অথবা শক্ত হয়ে গেলেও একটু পরই হয়তো নরম হয়ে গেল, যেটা সাফিসিয়েন্ট না তার পার্টনারের সঙ্গে ইন্টারকোর্স করার জন্য, এটা কি বলি আমরা ইরেকটাইল ডিসফাংশন। ওকে, অসংখ্য ধন্যবাদ। এটার জন্য কি আসলে নির্দিষ্ট কোনো টাইম লিমিট আছে যে এতক্ষণ পর্যন্ত শক্ত হলেই সেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলবো না, এরকম ধরনের কোনো কিছু আছে কি? না, এ ধরনের কিছু নেই। এ ধরনের অ্যাকচুয়ালি কোনো টাইমিং নেই। টাইমিংটা হচ্ছে যে ওইখানে একটা টার্ম উল্লেখ করলাম, আপ টু স্যাটিসফ্যাকশন বোথ ফর বোথ পার্টনার। যদি দেখা যায় যে ফিমেল পার্টনার স্যাটিসফাইড, যেটুকু টাইমই হোক, দুইজনই স্যাটিসফাইড, তাহলে ইটস ওকে ফর বোথ। আর যদি দেখা যায় যে ফিমেল স্যাটিসফাইড না, অথবা মেল হয়তো নিজেই এম্বারাস ফিল করছে যে না আমার সাফিসিয়েন্ট ইরেকশন হয় নাই, তাহলে এটা ইরেকটাইল ডিসফাংশন। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে অনেকে এম্বারাস ফিল করে, অনেকেই এই এই চাপা কষ্টগুলো বুকে চেপে রাখে, এইখানে থেকে অনেকে কিন্তু ডক্টরের কাছে যেতে ভয় পায় বা লজ্জা পায়। বাট আমাদের দেশে কিন্তু এখন এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল আছে। যে সমস্ত দর্শক বা যে সমস্ত পুরুষ এই প্রবলেমগুলো নিয়ে সাফার করছেন, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনার সমস্যাগুলো। আমরা একটু জানতে চাইবো যে এই যে লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসলে কাদের বেশি হয়ে থাকে এবং কি কি কারণে হয়ে থাকে, সে ব্যাপারে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা কাদের বয়স, অ্যাকচুয়ালি এটা তেমন কোনো এজ লিমিট নেই, যে কোনো বয়সেই হতে পারে। তবে ইউজুয়ালি সাথে বয়স 40-এর আশেপাশে, 40-এর একটু আগে অথবা 40-এর পরে দেখা যায় যে অ্যারাউন্ড 40% লোকজনের সাধারণত এই ধরনের একটা ডিসফাংশন হয়। তবে এর বয়স যত বাড়তে থাকে, তবে তার সঙ্গে আস্তে আস্তে এর সিভিরিটিও বাড়তে থাকে, অর্থাৎ তখন এই পার্সেন্টেজটা আস্তে আস্তে আরো বাড়তে থাকে। তো এখানে একটা কথা বলে রাখতে হবে যে যদি এটা তার কোনো ডিজিজের কারণে হয়ে থাকে, এবং সেই ডিজিজটা যদি আর্লি বয়সে হয়, তাহলে কিন্তু 40-এর আগে তো একটা ডিসফাংশন ডেভেলপ করতে পারে, লাইক 25 অর 30। সেই কারণগুলো আমরা পরে হয়তো ডিসকাশন নিয়ে আসবো, বাট এই জন্য কোনো টাইম লিমিট নেই। ইউজুয়ালি অ্যারাউন্ড 40 অর 50 অর 60 ইয়ার্স এগুলো সাধারণত হয়ে থাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে এই ধরনের ডিজিজ গুলোতে বিভিন্ন ধরনের কারণগুলো হয়ে থাকে। সাইকোলজিক্যাল কারণ, ফিজিক্যাল কারণ, কিছু ডিসঅর্ডার, এ ধরনের অনেকগুলো কারণে, কিউমুলেটিভ অনেকগুলো কারণে আসলে ইরেকটাইল ডিসফাংশন গুলো হয়ে থাকে। সেই কারণগুলো যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে, কি কি কারণে এগুলো অ্যাকচুয়ালি এই হয়ে থাকে? কারণগুলো অনেকগুলো কারণ আছে। সবগুলো কারণ একটা লোকের হয় না, আবার একটা লোকের সব হবে না। তো যে কমনেস্ট গুলো আমরা পাই, এর মধ্যে ডিপেন্ড করে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম,
কেউ যে খুব বেশি স্ট্রেস থাকে, খুব অ্যাংজাইটিতে ভোগে, অথবা দেখা যায় সে খুব ডিপ্রেসড থাকে, এই সমস্ত সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে হতে পারে। আর কিছু অর্গানিক প্রবলেমের কারণে হয়, যেমন কারো যদি রক্ত চলাচলে প্রবলেম থাকে, দ্যাট মিন্স ব্লাড ভেসেলে প্রবলেম থাকে, তাহলে যাদের সাধারণত ব্লাড ভেসেল ব্লক হয়ে থাকে, লাইক অ্যাথেরোস্ক্লেরোসিস একটা রোগ আছে, এইগুলো কারণে সাধারণত হয়ে থাকে। অথবা যাদের ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল লং টার্ম ধরে, যাদের হাইপারটেনশন আছে, যেগুলো ওয়েল কন্ট্রোল না, এই সমস্ত কারণে ব্লাড ভেসেলে চেঞ্জ হয়। এছাড়া কারো যদি নিউরোপ্যাথি ডেভেলপ করে, কারণ নার্ভাস সিস্টেমে যদি প্রবলেম হয়ে থাকে, এগুলো কারণে হয়। এছাড়াও কারো যদি ইনজুরি হয়, যেমন কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে দেখা যাবে তার কোমরটা মাজাটা ভেঙে গেছে, তার রিঅ্যাকশন হবে না, দ্যাট মিন্স ট্রমা, এটার কারণে হতে পারে। এছাড়াও লোকাল কিছু কজ, তার মেল জেনিটাল অর্গান, আই মিন পেনিসের কিছু কারণ আছে, যেমন পেরোনিস ডিজিজ, প্রাইপিজম, এগুলো যদি হয় সাধারণত এগুলোতে একটা ডিসফাংশন ডেভেলপ করে। এছাড়াও একটা কমনেস্ট কারণ আছে আমাদের দেশে, সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড, কিছু ঔষধের কারণে হয়ে থাকে। যারা সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ বেশি খায়, অথবা যারা দেখা যায় যে বেশি পরিমাণ সেডেটিভ খায়, এই সমস্ত লোকজনের সাধারণত এই জিনিসটা আরো হয়ে থাকে। আবার কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস আছে, স্পেশালি বিটা ব্লকার, এই সমস্ত ঔষধের কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে সাধারণত। আরো কিছু কারণ বলা যায় আমাদের দেশে কমন, বিশেষ করে লাইফস্টাইল। অনেকে লাইফস্টাইলটা একদম ডেসপারেট লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেলে তারা পারে, যেমন স্পেশালি যারা ক্রনিক স্মোকার, যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে কিন্তু ওভার ইউজ করে। অ্যালকোহল কিন্তু একটা সাফিসিয়েন্ট টাইম পর্যন্ত ইট মে বি স্টিমুলেটেড, বাট যদি বেশি ইউজ করে তাহলে কিন্তু এটা সাধারণত ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে। অনেকে আছে খুব ওবেস, ওবেসিটি হলে এই সমস্ত কারণ সাধারণত হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো কারণ সম্বন্ধে জানতে পারলাম, যে বিভিন্ন ধরনের কারণগুলোর কারণে এই ইরেকটাইল ডিসফাংশন গুলো হয়ে থাকে। আমরা আরেকটু জানতে চাইবো যে যারা অনেক পুরুষ আছে, আপনি বলেছেন অলরেডি ধূমপান, এই ধূমপানের সাথে আসলে ইরেকটাইল ডিসফাংশন কিভাবে রিলেট করে সে ব্যাপারে যদি একটু বলতেন। অনেক পুরুষ আছে প্রচুর পরিমাণে ধূমপান করে থাকে, এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। ইয়েস, ধূমপান করলে ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে, এটা একদম চরম সত্য কথা। কারণ হচ্ছে যখন ধূমপান করলে এটা ক্রনিক একটা প্রবলেম, এটা করার ফলে তার সার্কুলেটরি সিস্টেমে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তার ব্লাড ভেসেল গুলো সাধারণত সংকুচিত হতে থাকে, তখন ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে সাধারণত ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আরেকটি কথা বলেছিলেন যে অ্যাথেরোস্ক্লেরোসিস, বিশেষ করে আমরা যেহেতু লাল মাংস খেতে পছন্দ করি, লাইফস্টাইলে আমরা খুব বেশি মানে সময় দিতে চাই না, অনেকেরই হাইপারলিপিডিমিয়ার প্রবলেম থাকে। এই যাদের হাইপারলিপিডিমিয়ার প্রবলেম এবং সাথে ফলোড বাই ডায়াবেটিস যদি থাকে, তাহলে তাদের আসলে কি করবে, তাহলে তারা সে ব্যাপারে যদি একটু বলতেন। না, এই ক্ষেত্রে হচ্ছে যাদের সাধারণত অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, এটা তো একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। ওই যে কথাগুলো বললেন, খাবার দাবারের প্রবলেম আছে, সে হয়তো রেগুলার এক্সারসাইজটা করে না, খাবারটা সাধারণত ইনডিসিপ্লিন, তার ডায়াবেটিস থাকলে ওয়েল কন্ট্রোল না, হাইপারটেনশন ওয়েল কন্ট্রোল না, এগুলো কমনেস্ট কয়েকটা কারণে অ্যাথেরোস্ক্লেরোটিক। মানে হচ্ছে যে রক্ত নালীটা সরু হয়ে যায়, এর মধ্যে রক্ত চলাচল হয় না। তো আমরা এই রোগটা যদি প্রিভেন্ট করতে চাই, যে সমস্ত কারণগুলো বললাম, এই কারণগুলো প্রিভেন্ট করলেই এটা আর হবে না। যেমন ডায়াবেটিস থাকতেই পারে, বাট দেয়ার শুড বি ওয়েল কন্ট্রোল, ভালো মতো কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে হবে। হাইপারটেনশন থাকলে সেটা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে হবে। খাবার দাবার যেগুলো খাবার বললেন, যেমন কোলেস্টেরল বাড়ে যেগুলো খাবারে, সে সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। রেগুলার তাকে একটা এক্সারসাইজে থাকতে হবে। এই সমস্ত করলে সাধারণত অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জটা কম হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আর যদি কম হয় তাহলে ইরেকটাইল ডিসফাংশন হবে না। জি, ঠিক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অনেকগুলো কারণ ডক্টর সাহেব অলরেডি বলে ফেলেছেন। যে কারণগুলো বললেন সেগুলো কিন্তু কন্ট্রোল করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য খুব ভালো মেডিকেশন আছে, এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা সেই ডিজিজ গুলো কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করলে কিন্তু আমরা অনেকাংশেই এই ধরনের ইরেকটাইল ডিসফাংশন থেকে অনেকটা রিলিফ পেতে পারি। আমরা শুনবো আরো কথা, আমরা ডায়াগনোসিস নিয়ে কথা বলবো, আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা।
সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লিঙ্গের উত্থানজনিত সমস্যার কারণ এবং প্রতিকার। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন কাজল, কাজ করছেন সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ইউরোলজি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। প্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করবো সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, আমরা অনেকগুলো কারণ নিয়ে কথা বললাম, আমরা কি কি কারণে হয়ে থাকে সেগুলো আমরা জানতে চেষ্টা করলাম। আমরা একটু ট্রিটমেন্টের আগে একটু জানতে চাইবো যে বাস স্টেশন, ট্রেন স্টেশন বা বিভিন্ন ধরনের জায়গায় আমরা চটকদার অনেক বিজ্ঞাপন দেখতে পাই যে হার্বাল ওষুধ খেলে, হোমিও ওষুধ খেলে, এই ধরনের ওষুধগুলো 100% গ্যারান্টি দিয়ে তারা ট্রিটমেন্ট করে থাকে, যে ধরনের সমস্যা খুব দ্রুত তারা সমাধান করে ফেলবে। দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে এই ধরনের ট্রিটমেন্টের আসলে কুফলগুলো কি 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 প্রবলেম হতে পারে যদি এইগুলো। প্রথম কথা হচ্ছে এগুলো ট্রিটমেন্টের কোনো বেস নেই, সায়েন্টিফিক কোনো বেস নেই, কোনো এক্সপ্লেনেশন নেই। এগুলো যারা বানায় তারাই জানে, একমাত্র আল্লাহ মাহবুব জানে কি হয়। এগুলো করলে যেটা হয় যে ফল পাওয়ার জন্য উনি এটা ইউজ করেন, সে ফল তো পানি না, বরং ট্রিটমেন্টটা আমাদের ট্রিটমেন্ট পেতে আরো লেন্দি হয়ে যায়, আলটিমেটলি তার ডিজিজটা অনেক সিভিয়ার হয়ে যায়। আর আরেকটা জিনিস হয়, উনি যখন দীর্ঘদিন ওই ট্রিটমেন্টটা কন্টিনিউ করে কোনো রেজাল্ট পান না, উনি তখন আরো ডিসহার্টেড হয়ে যায়, মনে করেন না আমার ট্রিটমেন্ট সাথে আর কিছুই নেই, আলটিমেটলি তার উপর আরো ব্যাড ইম্প্যাক্ট পড়ে। এই জন্য এই সমস্ত আমরা এই চটুকার কিছু অ্যাড দেখে ট্রেন স্টেশনে, বাস স্টেশনে, এগুলো দেখে আমরা যেন না বলি। কারণ হচ্ছে আপনার দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনার যখন বড় কোনো ডিজিজ হচ্ছে, ধরেন একটা হার্টের সমস্যা হলো বা আপনার ডায়াবেটিস হলো, আপনি কিন্তু ডাক্তার কাছে আসছেন কেন? আপনি জানেন যে এখানে ভালো ট্রিটমেন্ট পাবেন। তাহলে আপনি এটা কেন বুঝেন না যে আপনার সেক্সুয়াল প্রবলেম হয়, এটা তো একটা রোগ, এটা ডিজিজ। এটার জন্য আপনি তাদের কাছে আসেন, দেখেন আপনি ভালো ট্রিটমেন্ট পান কিনা। কেন আপনি মানুষের কথা শুনে বিভ্রান্তিতে যাবেন? জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ডাক্তার সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে আপনারা বিভিন্ন ধরনের হোমিও, হার্বাল এই ধরনের ট্রিটমেন্টে যাবেন না, আপনাদের কষ্টার্জিত অর্থ এই খাতে ব্যয় করবেন না। আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, ডেফিনেটলি আপনি একটি ভালো ট্রিটমেন্ট পাবেন। আমরা একটু ডায়াগনোসিস নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। আপনি অনেক ধরনের কারণগুলো বললেন যে কিভাবে একটা পেশেন্টকে ডায়াগনোসিস করা যাবে যে সে আসলে ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত। কি কিভাবে আপনারা ডায়াগনোসিস গুলো আসলে সাধারণত করে থাকেন? আচ্ছা, ডায়াগনোসিস করতে গেলে আমরা প্রথমে পেশেন্টের হিস্ট্রিটা নিই, তাকে আমরা জিজ্ঞেস করি আপনার যে সেক্সুয়াল প্রবলেম, ইরেকশন হয় না, এটা কতদিন থেকে হয় না, এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? অনেকের আছে যে হ্যাঁ হয়, হঠাৎ করে একদিন হলো না। একদিন যদি না হয়, এটা হতাশ হওয়ার কিছু নেই, ইটস টেম্পোরারি, ট্রানজিয়েন্ট। আর যদি ক্রনিক থাকে তাহলে তো তার জন্য ট্রিটমেন্ট লাগবে। তার হিস্ট্রিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তখন তার আমরা আরো হিস্ট্রি নেই, আপনার ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, ওয়েল কন্ট্রোল কিনা, কোনো ড্রাগ ইউজ মানে কোনো ঔষধ খান কিনা, কোনো তার ট্রমার হিস্ট্রি আছে কিনা, এই ধরনের বিভিন্ন রকম আমরা হিস্ট্রি নেই। তারপর আমরা রোগীটাকে পুরো এক্সামিন করি, টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত, সাথে তার যৌনাঙ্গ যত সবকিছু আছে, পেনিস, সবকিছু আমরা এক্সামিন করে দেখি তার কোথাও কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, অথবা জন্মের পর তার কোনো প্রবলেম আছে কিনা তার পুরুষাঙ্গতে। এরপরে আমরা কিছু ইনভেস্টিগেশন সাজেস্ট করি, যদি তার ডায়াবেটিস আছে কিনা দেখার জন্য ডায়াবেটিসের টেস্ট দিই, কোলেস্টেরল বেশি কিনা এটা জানার জন্য আমরা লিপিড প্রোফাইলটা করে ফেলি, এমনি ব্লাড টেস্ট, সিবিসি, ক্রিয়েটিন এগুলো আমরা করি, লিভারে ফাংশন করি। বাট মেইন টেস্ট যেটা করি সেটা হচ্ছে ডুপ্লেক্স স্টাডি অফ পেনিস, অর্থাৎ পেনিস যে ইরেকশন হবে, এই ইরেকশনটা কিন্তু একটা নিউরোভাস্কুলার ফেনোমেনন, অর্থাৎ নার্ভ স্টিমুলেশন দিবে, ব্লাড ভেসেল এখানে রক্ত চলাচল বৃদ্ধি করবে, তারপরে ওটা ইরেকশন হবে। আমরা ডুপ্লেক্স স্টাডি করে দেখি তার পুরুষাঙ্গতে, তার পেনিসে রক্ত চলাচল ঠিক আছে না তার চেয়ে অনেক কম।
এটা দেখার জন্য আমরা ডুপ্লেক্স স্টাডি করি। একটা পরীক্ষা করলেই অলমোস্ট আমরা মোর দেন 80% ডায়াগনোসিস আমাদের হয়ে যায়। জি, এরপরেও যদি আমরা মনে করি যে না আমাদের আরো কিছু পরীক্ষা দরকার, তখন আমাদের আরো কিছু পরীক্ষা, মানে জনগণের জন্য খুব বেশি ইফেক্টিভ না, বাট তারপরেও হতাশার কিছু নেই, আরো কিছু পরীক্ষা আছে যেগুলো আমরা তখন করি। এর মধ্যে নার্ভ কন্ডাকশন স্টাডি করা যেতে পারে, ইভেন যদি প্রয়োজন হয় নকটার্নাল টানেলসের টেস্টও করা যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি বলছিলেন যে ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হওয়া, আমরা জানি যে একটা আর্টারি আছে, ক্যাভার্নাস আর্টারি, সেই আর্টারিতে যদি পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন না হয়ে যায় তাহলে সেখানে ডিরেকশনের প্রবলেম গুলো হয়ে থাকে। এই ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য আমাদের দেশে অ্যাভেলেবেল ড্রাগ আছে তো বোধহয়? আমাদের দেশে ড্রাগ কিছু চলে আসছে এখন, আমাদের দেশে অনেক আগে থেকেই আছে, অন্যান্য দেশেও আছে। ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য কমন কয়েকটা ড্রাগ আমাদের দেশে এখন ইউজ হয়। এর মধ্যে আছে সিলডেনাফিল সাইট্রেট, ভার্ডানাফিল এন্ড টাটালাফিল। এই কয়েকটা ঔষধ যদি আমরা ইউজ করি তাহলে এরা এই রক্ত চলাচল বৃদ্ধি করে। কাদের? যাদের রক্ত চলাচলে প্রবলেম আছে। তার মানে বুঝতে হবে যে এই ঔষধটা সব জায়গায় কাজ করবে না। যাদের শুধুমাত্র রক্ত চলাচল কম আছে তাদের এখানে কাজ করবে, রক্ত চলাচল বৃদ্ধি করবে। আর একটা জিনিস আমি একটু বলে রাখি যে আমাদের দেশের যারা ইরেকটাইল ডিসফাংশন হয় এরা তো আসলে অনেকটুকুই মেন্টালি ডিপ্রেস থাকে। তো ওনারা মনে করেন যে এই ঔষধটা ডাক্তার সাহেব দিল আমি খাই, উনি মনে করবেন যে আমি ঔষধটা খেয়ে আমি চুপচাপ শুয়ে থাকবো, ঔষধ আমাকে টেনে নিয়ে চলে যাবে। নেভার। ঔষধ আপনাকে অ্যাসিস্ট করবে, ইট উইল হেল্প, বাট মেইন ইন্ডাকশনটা আপনাকে নিজেই করতে হবে। অর্থাৎ আপনার অ্যারাউজাল একটা হতে হবে যে ইয়েস আই ওয়ান্ট রাইট নাও ফর সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা আপনাকে মাথায় আনতে হবে। তারপর আপনি যাবেন, গিয়ে যা যা করার করবেন, তখন এই ঔষধটা আপনাকে হেল্প করবে। এই জন্য অনেকে বলে ডাক্তার সাহেব ঔষধ দিলেন, খেলাম, কাজ তো হলো না। আপনি কি কাজ হলো না? বলে আমি ঔষধ খেয়ে শুয়েছিলাম, আমার তো কোনো কিছু বুঝলাম না। আমি বললাম ঔষধ তো আপনাকে ডেকে নিয়ে যাবে না, যাবেন নিজ ইচ্ছায়, ঔষধ আপনাকে হেল্প করবে। আপনি 10 তলায় উঠবেন, লিফট আপনাকে ডাকবে না যে এসে আমার ভিতরে ওঠে আমি নিয়ে যাবো। আপনি নিজ ইচ্ছায় লিফটের মধ্যে উঠবেন, আপনি যখন সুইচ দিবেন লিফট তখন আপনাকে 10 তলায় নিয়ে যাবে। রাইট, সেটাই। সেক্সুয়াল ডিজায়ার একটা ভেরি ইম্পর্টেন্ট। এই সেক্সুয়াল ডিজায়ার যদি না থাকে বা এটার ডিজায়ারটা বাড়ানোর জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো যদি না হয়, আলটিমেটলি ওষুধের ভূমিকা তো খুব বেশি হবে না। দিন ইসলাম একটু জানতে চেয়েছেন আপনার চেম্বারের অ্যাড্রেসটা উনি একটু জানতে চেয়েছেন। আচ্ছা, আমার চেম্বারের অ্যাড্রেসটা হচ্ছে নিচে, আমার নামের নিচে দেখেন একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে পারবেন। আমি ঢাকায় চেম্বার করে রেনেসা হসপিটাল, এটা রোড নাম্বার 4/এ ধানমন্ডিতে। জি, অসংখ্য ধন্যবাদ। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে, আমার নামের নিচে ওই নাম্বারে যোগাযোগ করলে হয়তো ইনফরমেশন পেয়ে যাবেন। দিন ইসলাম, ডাক্তার সাহেব দিন ইসলাম, উনি রেনেসা হসপিটালে ধানমন্ডিতে বসেন। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি ওনার সাক্ষাৎ পাবেন। আমরা যেমনটি বলছিলেন যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অনেকে ডেভেলপ করে, দীর্ঘদিন যাবত এই ইরেকটাইল ডিসফাংশন থাকলে অনেকেই ডিপ্রেশন সাফার করে থাকে, যেটা আসলে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা যে কোনো পুরুষের জন্য খুবই বেদনাকাতর, সম্মানের হানিকর একটা প্রবলেম। এই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলোকে আপনি কিভাবে পেশেন্টদেরকে কাউন্সিলিং একটা বড় মানে একটা মাধ্যম, ট্রিটমেন্ট অপশন, সেই কাউন্সিলিং গুলো আসলে কতটুকু হেল্প করে পেশেন্টকে সেটা যদি একটু বলতেন। আমি যেটা মনে করি, আমার প্র্যাকটিস লাইফে যেটা দেখি যে শুধু ঔষধে কাজ হবে না। অর্থাৎ ঔষধ যে দিলাম এটা খাওয়ার যে একটা মেথড সেটা উনি জানেন না, এবং ওনাকে আগে সাইকোলজিক্যালি বুস্টার করতে হয়, আপগ্রেড করতে হয়। মেন্টাল যদি আপগ্রেড না হয় ঔষধ খেয়ে কোনো লাভ হবে না। সেজন্য ওনাকে সাইকোথেরাপিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের দেশে এখন অনেকেই সেক্সোলজিস্ট আছেন যারা সেক্সুয়াল সাইকোথেরাপি দেন, ওনাদের কাছে পাঠানো যেতে পারে। তো ইউজুয়ালি সাধারণত পাঠান, আমরা নিজেরাই করি। ওনাকে আমরা সাইকোথেরাপি দিই। যে প্রথম কথা হচ্ছে আপনি হতাশ হওয়ার কিছু নেই, আপনার প্রবলেম আছে, আপনার জন্য ট্রিটমেন্টটা চলছে, এটা আপনি মনে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি নিজে বুঝান যে আমি অসুস্থ, আমি ঔষধ দিচ্ছি, আমি খাবো। আপনি চিন্তা করেন আপনি ইচ্ছা আছে আপনি এই কাজে যেতে চান, আপনি রিলেশনশিপটা মেনটেন করতে চান, আপনার অপোজিট পার্টনারকে আপনি হ্যাপি রাখতে চান। এইগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি হবেন। আর একটা কথা বলি যে এই রোগগুলো কিন্তু এত সহজে হয় না। অর্থাৎ এটা ইলেকট্রিক সুইচ না, আমি সুইচ দিলাম আর আমার লাইটটা জ্বলে গেল। এটা কিছুটা টাইম লাগবে, আপনাকে এরকম একটু টাইম দিতে হবে
একটু ধৈর্য ধরতে হবে এবং ওনাকেও বলে দিই যে আপনি প্রয়োজন আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, পার্টনারকে নিয়ে আসবেন, আমরা তাকে বুঝিয়ে দিব যে আপনার হাজবেন্ড তো অসুস্থ, আপনার হাজবেন্ড যদি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙতো আপনি কি ওনাকে ফেলে চলে যেতেন না। তাহলে পা ভেঙে যদি চলে না যান এই প্রবলেম আপনি চলে যাবেন কেন? আপনি ওনাকে সাহস দেন, ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট কন্টিনিউ করলে উনি ইমপ্রুভ করে যাবে, আপনারা একটা হ্যাপি ফ্যামিলি হবে। এইভাবে আমরা কাউন্সিলিং ওনাকে আগে আপডেট করার চেষ্টা করি, তারপর ওষুধগুলো দিলাম। জি, কাউন্সিলিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। এরপর আমরা ডিটেইলস আরেকটু ট্রিটমেন্ট অপশন নিয়ে শুনতে চাইবো আপনার কথা। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আজকের প্রোগ্রামের বিষয় লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং কারণ এবং প্রতিকার। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন কাজল, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ডক্টর সাহেব, আমরা যেটা জানতে চাইলাম যে এই যে লিঙ্গের উত্থানজনিত সমস্যার কারণে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ট্রমা হতে পারে, নার্ভের যে সিগন্যালিং এর যদি কোনো ধরনের প্রবলেম ডেভেলপ করে, বিশেষ করে স্পাইনাল কর্ডে যদি কোনো ড্যামেজ থাকে বা ব্রেনে যদি কোনো নিউরো ট্রান্সমিশনের প্রবলেম হয়ে থাকে, এই ধরনের প্রবলেমগুলো মানুষ মনে করে যেটা তার অ্যাক্সিডেন্ট, বাট এটার সাথে যে ইরেকটাইল ডিসফাংশন অনেকাংশে দায়ী বা রিলেটেড, সে ব্যাপারে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। প্রথমে হচ্ছে দর্শকদের যদি এরকম কোনো হিস্ট্রি থাকে যে তার হয়তো স্পাইনে ইনজুরি হয়েছে বা নার্ভে কোনো ইনজুরি হয়েছে, অথবা তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে, ব্রেনে তার হয়তো স্ট্রোক হয়েছে, পার্কিনসনিজম, এই ধরনের কিছু ডিজিজ আছে, এগুলো যদি হয় তাহলে পেশেন্ট আসলে পেশেন্টকে প্রথমে আমরা কাউন্সিলিং করি। দেখেন আপনি যে প্রবলেমটা হয়েছে এটা কিন্তু মেইনলি আপনার নিউরোলজিক্যাল প্রবলেম। এই জিনিসগুলো সারতে আপনি দীর্ঘদিন টাইম দিতে হবে, ওই যেই কথাগুলো ধৈর্য ধরতে হবে, সময় লাগবে। এগুলো করে তারপর আমরা তাকেও আবার একটু ঔষধের চেষ্টা করে দেখি। আমরা যে ওষুধগুলো বাজারে ইজিলি অ্যাভেলেবল এখন বাংলাদেশে এগুলো দিই, এই ওষুধগুলো দিয়ে আমরা ট্রাই করি। তারপর যদি পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে, তো যদি নিউরোলজিক্যাল প্রবলেমটা আস্তে আস্তে ইমপ্রুভ করে যায় তাহলে তার ইরেকটাইল ডিসফাংশন কিন্তু অনেকটুকু ইমপ্রুভ করে যায়। জি, কারণ শুধু সেক্সের ট্রিটমেন্ট তো চলে না, পাশাপাশি তার নিউরোলজিক্যাল প্রবলেম ট্রিটমেন্টটাও চলে। তো ওটা ইমপ্রুভ করলে এটা ইমপ্রুভ করে যাবে। যদি দেখা যায় নিউরোলজিক্যাল প্রবলেমটা খুব বেশি ইমপ্রুভ করলো না, সেক্ষেত্রে আমরা আমাদের যে মেডিসিন গুলো পাওয়া যায়, বুকে খাওয়ার ঔষধ, এগুলো আমাদের ট্রাই করি। যদি দেখা যায় যে এতেও ট্রাই করে ইমপ্রুভ হলো না, এবং সে যদি ইয়াং মানুষ হয়, তার যদি এটা প্রয়োজন হয়, তখন তাকে যখন থেকে মেডিকেল ট্রিটমেন্ট ফেল, তখন আমরা তাকে অ্যাডভাইস করি ফর অপারেশন। কিন্তু প্রোভাইডেড তার নিউরোলজিক্যাল প্রবলেমটাও সলভ হতে হবে। এখন তার নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে পেশেন্ট অনেক এক্সাইটেড, অনেক প্রবলেম আছে তার, এই ক্ষেত্রে সাধারণত আমরা সার্জারি অ্যাডভাইস করি না, তাকে ঔষধ দিয়ে আমরা ট্রাই করি। জি, অনেক ক্ষেত্রে এই যে বাজারে যেগুলো আপনি জেনারিক গুলো বললেন, ফসফোডাইস্টারেজ 5 ইনহিবিটর, সিনেনাফিল, টাডানাফিল, ভেলডেনাফিল, এগুলো কিন্তু ওষুধের দোকানে গেলে অনেক সময় অনেকে কিনে খেয়ে ফেলে। তো এই ক্ষেত্রে যদি সে কোনো ডক্টরের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে যদি কিনে ফেলে, দীর্ঘমেয়াদী ওষুধগুলো যদি খেতে থাকে, কি কি ধরনের প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে, সে ব্যাপারে যদি একটু বলতেন। প্রত্যেকটা ঔষধেরই একটা অ্যাডভার্স ইফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা প্রত্যেকটা দর্শক যারা এই সমস্ত রোগে ভুগছেন মাথায় রাখা উচিত। আপনারা একটা ডাক্তারের পরামর্শ না শুনে, একটা স্পেশালিস্টের কথা না শুনে আপনারা একটা ঔষধের দোকানদারের কথা মতো ঔষধ খাবেন, আপনার অনেক প্রবলেম হবে। কারণ আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় এই ঔষধ খাওয়া যাবে না। আপনার প্রবলেম আছে থাকলে আপনি খাওয়া যাবে না। আপনি যদি দেখা যায় যে আপনার হার্টের সমস্যা আছে,
আপনার হার্টের ইসকেমিক হার্ট ডিজিজের জন্য আপনি যদি কোনো ঔষধ খান, লাইক জিটিএন আমরা বলি, তারপর অ্যাসেসরয়েড ডাইনাইট্রেট এগুলো যদি খাই, যদি আপনার প্রেশারটা কম থাকে, এই মুহূর্তে আপনি কিন্তু জানেন না, দোকানদারও জানে না, দোকানদার জিজ্ঞেস করার ক্ষমতাও নাই। এই ওষুধ খাবেন, আপনি দেখবেন যে ওই টাইমে আপনার প্রবলেম হবে, আপনাদের প্রেশারটা কমে যাবে, প্রেশার কমে গেলে আপনার হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করে আপনি খারাপ হয়ে যাবেন, অথবা দেখা গেল প্রেশার কমে আপনি তখনই কলাপস করে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। সেই জন্য ঔষধ খাওয়ার আগে চিন্তা করবেন খাবো না, কখন খাবো এটা আপনি মনে রাখতে হবে, কখন খাবো এটা জানতে আমাদের স্পেশালিস্টের কাছে যেতে হবে। সো ঔষধের দোকানদারের কথা শুনবেন না, এটা গেল একটা। আর 2 নম্বর হচ্ছে যে ঔষধ খেলে আরো অনেক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই সমস্ত ঔষধ খেলে সাধারণত চোখ মুখটা একটু লাল হবে, একটা ফ্লাশিং হয়, কারণ এই তো রক্ত চলাচল বৃদ্ধি করে, তো এটা সব জায়গায় রক্তটা বৃদ্ধি করে। একটু হালকা হেডেক হতে পারে, একটু ইনডাইজেশন হতে পারে, নেজাল কন্ডিশন, দেখবেন নাকটা বলে যে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। অনেকে আবার খুব বেশি ইরিটেট হয়ে যায়, এক্সাইটেড, সার্কুলেশন বৃদ্ধির কারণে সে নিজেই ভয় পেয়ে যায়, আমি ছিলাম ওষুধকে কেমন আমার অস্থির লাগতেছে, এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সো এইগুলো যদি স্পেশালিস্টের কাছে আসেন, তাহলে আমরা ঔষধ দিব এবং দেওয়ার সময় এই কথাগুলো বলে দিব, তাহলে আপনাকে এত ভয় পাবেন না। আর আপনি ওদের কথা শুনে খাবেন, এগুলো হলে আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। আর ওই যে কথা বললাম খাওয়া যাবে না কাদের কাদের, এটা মনে রাখতে হবে। অনেক এই ওষুধগুলো যখন প্রথম বাজারে আসছে, ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতেও প্রথম অনেকেই এই সমস্ত নিষেধ অমান্য করে ঔষধ খেয়ে অনেকে মারা গেছে, হার্ট অ্যাটাক করে অনেকে মারা গেছে, রাইট। জি, একজন দর্শক প্রশ্ন করেছেন শাহরিয়ার শুভ হস্ত মৈথুন নিয়ে কিছু বলেন, করলে কি কি প্রবলেম হতে পারে? প্রথম কথা যেটা, হস্ত মৈথুন করলে কোনো প্রবলেম হবে না। আমি আবার বলছি, যদি আপনি করেনি, হস্ত মৈথুনের সাথে ইরেকটাইল ডিসফাংশনে বিন্দু মাত্র কোনো রিলেশন নেই। যতটুকু হবে এটা আপনার সাইকোলজিক্যাল, আপনি মনে করেন আমি এটা করেছি সো আমার এই প্রবলেম, বাট অ্যাকচুয়ালি এর সাথে ইরেকটাইল ডিসফাংশন নো রিলেশন। তবে আপনি এটা অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড যদি করেন তাহলে আপনি আপনার মানে পার্মানেন্ট মানে একটা রিলেশনশিপ, অর্থাৎ ম্যারেজ, বিয়ে শাদী এগুলো করার জন্য এবং ওয়াইফের প্রতি আপনার আকর্ষণটা বেশি থাকবে। আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি আমার কাছে আসছে, ওয়াইফ সহ আসছে, সে এসে বলে, ওয়াইফও বলে যে স্যার সে আমার কাছে আসতে চায় না, ও বলে স্যার ওয়াইফের কাছে না গিয়ে আমি নিজে নিজে এটা করলে বেশি মজা পাই। তার মানে এটা তার একটা অ্যাডিকশন। তার মানে এটা কি করছে, তার এই রিলেশনশিপে তাদের একটা প্রবলেম ক্রিয়েট করছে। সো এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সার্জারি রিলেটেড অনেকগুলো ট্রিটমেন্ট অপশনের কথা বলছিলেন, বিভিন্ন ধরনের ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে এই ট্রিটমেন্ট গুলো করা যায়, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, এখন যেখানে আমাদের ঔষধে কাজ হয় না, আমরা তো মুখে ওষুধ দিলাম, কাউন্সিলিং করলাম, সাইকোথেরাপি করলাম, ইমপ্রুভ যদি না করে নেক্সট অপশন আসি আমরা সার্জারি। আগেকার যুগে এই ক্যাভার্নোসের মধ্যে মানে পেনিসের মধ্যে একটা ইনজেকশন দেওয়া হতো, ওই ইনজেকশন দিলে এখানে সার্কুলেশনটা বৃদ্ধি হতো, ইরেকশন হতো। কিন্তু এখন ইরেকশন ওটার ইনজেকশন দিতে হয় না, কারণ সার্কুলেশন বৃদ্ধি করার জন্য মুখে খাওয়ার ঔষধই চলে আসছে বাজারে, এই জন্য এখন ইনজেকশন দেওয়া হয় না। আর ইনজেকশন দিলে তার কমপ্লিকেশন বেশি আছে, এটা ইরেকশনের পাশাপাশি সমস্যা প্রাইভিজম হয়ে যায়, পেনিস একদম স্ট্রং হয়ে আর নামে না, এই জন্য এটার সাথে অ্যাভয়েড করা হয়। এখন ওর চেয়ে ভালো একটা ট্রিটমেন্ট পদ্ধতি আসছে, সেটা পেনাইল প্রস্থেসিস, দ্যাট মিনস পেনাইল ইমপ্ল্যান্ট। যাদের ঔষধে কাজ হয় না, যেখানে তারা ডিসহার্টেড না, আর কোনো চিকিৎসা নেই, সেখানে আমি বলবো যে না, ডিসহার্টেড হয় না। যেখানে মেডিসিন ফেল করবে, অন্য অন্য ডিসিপ্লিনের ডাক্তার, বিশেষ করে স্পেশালি স্কিন ভিডি যারা ট্রিটমেন্ট প্র্যাকটিস করেন, ওনারা ঔষধ দিয়ে যদি ইমপ্রুভ করাইতে না পারেন, হতাশার কিছু নেই, আমার লাইফ শেষ, নো, আমরা এখান থেকে শুরু করি। এখন আসবেন ইউরোলজিস্টের কাছে, আমরা আপনাকে আবার রিভ্যালুয়েট করব, দেখব, যখন দেখবো যে আপনার ঔষধে কাজ হচ্ছে না, তখন আমরা আপনাকে পেনাইল প্রস্থেসিস লাগিয়ে দেবো। আমি অপারেশনটা করি, আমি অনেকগুলো পেশেন্টে করেছি এবং পেশেন্টের স্যাটিসফ্যাকশন এখানে অনেক বেশি, কারণ এত ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হয় এত শর্ট টাইমে, প্রত্যেকটা পেশেন্টই অলমোস্ট 95% পেশেন্ট আর স্যাটিসফাইড। এই ধরনের ট্রিটমেন্ট গুলো আমাদের দেশে কেমন অ্যাভেলেবেল এবং কেমন ধরনের সময় লাগে এক্ষেত্রে, এবং এই ধরনের ক্ষেত্রে হসপিটালে কতদিন থাকতে হয়, এ ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, পেনাইল প্রসেস এটা একটা ডেফিনেটলি একটা অপারেশন, স্বাভাবিক যে কোনো একটা অপারেশন যেমন এরকম মাথায় রাখতে হবে যে অপারেশনের জন্য হসপিটালে সাধারণত 2 থেকে 3 দিনই বেশি থাকতে হয় না। তবে এই অপারেশন একটু খরচা বেশি, কারণ এখানে একটা ইমপ্ল্যান্ট লাগানো হয়, তো এই ইমপ্ল্যান্টটা আমাদের দেশে হয় না, এটা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আনতে হয়, অথবা ইজিলি অ্যাভেলেবল আমাদের দেশে ইন্ডিয়াতে পাওয়া যায়,
একটু কম রেটে পাওয়া যায়। সো ওই ইন্ডিয়া থেকে আমরা ওই জিনিসটা রোগীরা নিয়ে আমরাই বলি নিয়ে আসেন, না হলে আমরা ম্যানেজ করে দিই। এই নিয়ে আসলে এটা আমরা অপারেশন করে দিলে রোগীর সাকসেস রেট অনেক বেশি এবং অনেক স্যাটিসফাইড থাকে তারা। ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন কাজল। প্রিয় দর্শক যারা আপনাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাইবো যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কি কি করলে পেশেন্ট ভালো থাকবে এবং এই ধরনের প্রবলেম থেকে যাদের অল্প এই ধরনের প্রবলেম আছে বাট তারপরেও তারা একটু ডিস্যাটিসফাইড, তাদের ক্ষেত্রে যদি একটু সাপ্লিমেন্ট করতেন যে এই প্রবলেম গুলো নিয়ে তারা যেন বেশি ওকে, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইফস্টাইল চেঞ্জ করতে গেলে আপনাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। প্রথমে যেটা বললাম, লাইফ ডেসপারেট করা যাবে না, স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল ড্রিঙ্কটা অ্যাভয়েড করতে হবে, ওয়েট বেশি থাকলে ওয়েটটা রিডিউস করতে হবে। আর তার যদি কোনো প্রবলেম থাকে, লাইক যে কোনো কারণে যদি তার অ্যাংজাইটি হয় অথবা সে যদি ডিপ্রেশনে থাকে, সেটা তার ফিনান্সিয়াল কারণে হোক, তার জব রিলেটেড হোক অথবা ফ্যামিলি রিলেটেড হোক, এই সমস্ত জিনিসগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে পারে তাহলে এই সমস্ত জিনিসগুলো অনেকটুকুই অ্যাভয়েড করা সম্ভব। আচ্ছা, এখানে একটা দর্শক একটা কোশ্চেন করেছেন, স্যার গত 20 বছর আগে সাইকেলের ধাক্কা লেগে আমার এক পাশে অন্ডকোষ ফুলে যায়, পরবর্তীতে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু ধীরে ধীরে সেটা বড় হচ্ছে। কিছু আগে আমি বিয়ে করি, বিয়ের পর সেটা অনেক বড় হয়ে গেছে, এতদিন ব্যথা ছিল না, এতদিন ব্যথা, এখন দিন ব্যথা বাড়ছে, এখন আমার করণীয় কি? আপনার কথা শুনে মনে হচ্ছে, আমি কিন্তু দেখিনি আপনাকে, বাট আপনার কথা শুনে মনে হচ্ছে আমার যে আপনার ওখানে হাইড্রোসিল হয়েছে এবং এখানে পানি জমাটা আস্তে আস্তে বেশি হচ্ছে। যত বেশি পানি জমতে থাকবে তত ওখানে প্রেসার বাড়বে, তত আপনার পেইনটা ইনক্রিজ করতে থাকবে। আপনি তো এটা আসতে বুঝতে পারবেন না, আপনি দ্রুত যে কোনো একটা ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করলে উনি আপনাকে দেখবেন, দেখে আপনি ডিজিজটা ডায়াগনোসিস করবেন। আমি যেটা বললাম এটা তো সাসপেক্ট করলাম, যদি এটা হয়েই থাকে তাহলে আপনাকে হয়তো কোনো অপারেশনে যেতে হবে। হ্যালো।